আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে মানুষটা গতকাল পর্যন্ত পুরো দুনিয়াকে হুমকি দিত, আজ তারও মৃত্যু ভয় ধরেছে। আমি কথা বলছি ট্রাম্পকে নিয়ে। যে ট্রাম্প পুরো দুনিয়াকে হুমকি দিত, আজ যখন সে ইরানকে হুমকি দিতে গেল, তখন ইরান যা করে দেখালো, ইরানের শক্তি যেভাবে প্রকাশ পেল, আর সেই 90 বছরের বুড়ো মানুষের নেতৃত্বে যে দাপট ট্রাম্প দেখল, তাতেই তার ভয় ধরে গেছে। ভাবছে আমি এত কাণ্ড ঘটিয়েছি, এমন না হয় যে ইরানই আমাকে মেরে ফেলে। আমরা তো এখানে তাকে মারতে লেগে আছে, উল্টো সে যদি আমাকে শেষ করে দেয় তাহলে কি হবে? ট্রাম্পের এখন মৃত্যু ভয়। আগে তো এমন ভয় পেত না। কে জানে কত কাণ্ড সে ঘটিয়েছে, কত দেশ দখল করেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, যে মানুষটা ছিল একদম নির্ভীক, সে মানুষটারই আজ ইরানের কারণে মৃত্যু ভয় ধরেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, যদি আমার কিছু হয়ে যায়, আমি আগে আদেশ দিয়ে রেখেছি, তাহলে পুরো দেশটাই মুছে ফেলা হবে। যদি আমাকে মেরে ফেলা হয়, মানে ইরান যদি আমাকে শেষ করে দেয়, তাহলে আমি আমার সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছি পুরো দেশটাই ধ্বংস করে দিতে। হ্যাঁ, যেন দেশটা কোনো দেশই নয়, পেন্সিলে লেখা একটি শব্দ, একটু ঘষলেই মুছে যাবে। যে ব্যক্তি কাসেম সুলাইমানিকে হত্যা করেছে ধোঁকা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে, একটি দেশের উপর দখল কায়েম করেছে, কোনো সম্পর্কেই যে সৎ থাকে না, এমনকি যার ফাইল সম্প্রতি লিক হয়েছে, যেখানে তাকে নাবালিকা মেয়ের সঙ্গে আপত্তিকর আচরণ করতে দেখা গেছে, এমন একজন মানুষ যাকে দুনিয়ার কেউ বিশ্বাস করে না। দুনিয়ার যারা বাইরে বাইরে বিশ্বাস করার অভিনয় করে, তারাও আসলে বিশ্বাস করে না, সবই নাটক। শুনুন সে এখন কিভাবে মৃত্যু ভয়ের কথা বলছে। Doing it, but I've left notification. Anything ever happens, we're going to blow the whole country is going to get blown up. আমি ওদিকে এটাও বলে দেই, যারা এখন ভুল ধারণায় আছে যে ইরানের উপর আর হামলা হবে না, তাদের বলছে ট্রাম্প শুধু এখন সময় নিচ্ছে, কারণ ইরান আর 20 বছর আগের সেই ইরান নেই। ইরানের উপর হামলা হলে ইরানের ক্ষতি হবে, বড় ক্ষতি হবে, এটা ঠিক। কিন্তু ইরান পাল্টা আঘাত করবে ইসরায়েল, আরব দেশগুলো এবং আমেরিকার ঘাঁটিগুলোতে। ইরানের কাছে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র সহ আরও ভয়ঙ্কর কিছু ক্ষেপণাস্ত্র আছে, যাদের নাম আমি নিতে চাই না। এগুলো লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ডিফেন্স সিস্টেমও এগুলো থামাতে পারেনি। মনে আছে তো 12 দিনের যুদ্ধ? এখন আমেরিকা বিশাল প্রস্তুতি নিচ্ছে। এত বড় আক্রমণের প্রস্তুতি সে আগে কখনো কারো বিরুদ্ধে নেয়নি। বিপুল পরিমাণে আধুনিক অস্ত্র নিয়ে ইরানের উপর হামলার পরিকল্পনা করছে তারা। এখন দেখুন, যদি ইরানের উপর হামলার পরিকল্পনা শেষ হয়ে যেত, তাহলে নৌবাহিনীতে এত কিছু করা হতো কেন? আমি আমেরিকার সেই নৌবাহিনীর কথাই বলছি, যারা ইরানের খুব কাছে পৌঁছে গেছে। ইরানে হামলার জন্য আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে পৌঁছে গেছে। এটি আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি। এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, যাকে আমেরিকার সামরিক শক্তির প্রতীক বলা হয়, সেটা এখন ইরানের খুব কাছে। এছাড়াও F-15 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। আরও আছে আকাশে আকাশে যুদ্ধবিমান, রিফুয়েল করার ট্যাঙ্কার বিমান KC-135, এর পাশাপাশি C-17 গ্লোবাল মাস্টার 3 কার্গো বিমান। আরও রয়েছে M1 আব্রাহাম ট্যাঙ্ক, M2 ফাইটিং ভেহিকেল, উন্নত ইলেকট্রনিক গ্রুপ লঞ্চার সিস্টেম, কাউন্টার ড্রোন অস্ত্র, লেজার গাইডেড 70mm রকেট। এর সঙ্গে ইতিমধ্যেই 30,000 মার্কিন সেনা মোতায়েন করা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরো সামরিক গ্রুপ এই মুহূর্তে দ্রুত ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে যে ইরানের উপর হামলা পুরোপুরি বাতিল হয়ে গেছে। এটা নিছকই বোকামি। মধ্যপ্রাচ্য ও ইউরোপে আমেরিকা বিপুল সংখ্যক ট্যাঙ্কার, বিমান মোতায়েন করেছে। আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি। একটি দুটি নয়, ডজনের পর ডজন ট্যাঙ্কার ইউরোপ আর মধ্যপ্রাচ্য জুড়ে। ট্যাঙ্কার কি? সহজ ভাষায় আকাশে ওরা বিশাল এক পেট্রোল পাম্প, বুঝছেন তো? এগুলো আকাশে উড়তে থাকা ফাইটার জেটকে জ্বালানি দেয়। অর্থাৎ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে আমেরিকার যুদ্ধবিমান ইচ্ছা মতো ইরানে গিয়ে বোমাবর্ষণ করতে পারবে এবং ইচ্ছা মতোই আকাশের জ্বালানি নিতে পারবে। সুতরাং আমেরিকার প্রস্তুতি যে কতটা ভয়ঙ্কর তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প শুরুতে যখন হামলা স্থগিত করেছিল, তখন সে বুঝতে পেরেছিল যে সে পুরো শক্তি দিয়ে আক্রমণ করতে পারবে না। আর তখনই আরব দেশগুলো মাঝখানে নেমে আসে এবং বলে, ভাই হামলা করো না, না হলে ইরান আমাদের উপর আঘাত করবে। তখন ট্রাম্প একজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছিল, গতকাল যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল সেটা তারা স্থগিত করেছে। এরপর ট্রাম্প বলল 400 জনের ফাঁসি স্থগিত করা হয়েছে। তারপর বলল 600 জনের ফাঁসি স্থগিত করা হয়েছে। এবং সবশেষে ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমাদের আপত্তির পর ইরান 837 জনের ফাঁসি বাতিল করেছে, যাদের তারা পুরনো স্টাইলে ঝুলিয়ে মারতে যাচ্ছিল। আমি আশা করি সামনে আর ফাঁসি দেওয়া হবে না। The end of the story, though? Well, they had one thing specifically that really got me. They were going to hang the old-fashioned hanging. They were going to hang 837 people on Thursday. এখন দেখুন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে, কারণ এই রিপোর্টটা আপনার স্ক্রিনে রয়েছে। আমি পুরো প্রমাণ সামনে রাখছি। ইসরায়েল এখন রেড অ্যালার্ট জারি করেছে। ইসরায়েল ডিফেন্স পুরোপুরি রেড অ্যালার্টে চলে গেছে। ঝুঁকিটা হলো ইসরায়েলের ধারণা আমেরিকা যে কোনো সময় ইরানের উপর বড় হামলা চালাতে পারে, আর সেই হামলার জবাবে ইরান পাল্টা আঘাত করলে ইসরায়েলই হবে লক্ষ্যবস্তু।
এ কারণে ইসরায়েল পুরোপুরি রেড অ্যালার্টে রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের উপর আমরা ভরসা করতে পারি না, কারণ আগেও বারবার ইরানের সঙ্গে কথাবার্তা চলছিল। ওমানে মিশরে আলোচনা হচ্ছিল, কাতার ইরানে যাচ্ছিল, আমেরিকার ডেলিগেশন আসছিল, ইরানের ডেলিগেশন যাচ্ছিল। একটি ঘরে আমেরিকার অ্যানভয়রা বসে থাকত, আরেকটি ঘরে অন্য পক্ষের অ্যানভয়রা, মাঝখানে ছিল কাতার, আলাদা আলাদা ঘরে। আজও আমার মনে হচ্ছে কাতারের কর্মকর্তারা আগে আমেরিকার অ্যানভয়দের কাছে যেতেন, তাদের শর্ত নিতেন, তারপর তৃতীয় ঘরে যেতেন যেখানে ইরানের রাষ্ট্রদূত আর ইরানের অ্যানভয়রা বসে থাকতেন। পুরোটা ছিল একটি নাটক, আর সেই নাটকের মাঝখানেই আমেরিকা হামলা চালিয়েছিল। তাই এমন অবস্থায় আমেরিকার উপর ভরসা করা নিছকই বোকামি। এখন ডোনাল্ড ট্রাম্পের যে ঘনিষ্ঠ অ্যানভয় আছে সে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করেছে এবং তার বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক আমেরিকান মিডিয়াতে বসে সে বলেছে ইরানকে বদলাতে হবে, ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে। আর যদি ইরান আলোচনায় আসে আর ইরান যদি নিজেকে সামান্য পরিবর্তন করে, তাহলে এই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। মানে এটা একেবারেই আলাদা ঠান্ডা ধরনের স্টেটমেন্ট, যেন তারা ইরানের সঙ্গে লড়াই করতে চায় না, বরং ইরানের সঙ্গে কথা বলতে রাজি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বিশ্বাসযোগ্য? এই বক্তব্য কি সত্যি ভরসা করার মতো? ইরানের কি বিশ্বাস করে আবার আলোচনার টেবিলে আসা উচিত? এই প্রশ্নটা আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এখন ইরানের ভেতরে যে বিক্ষোভ হয়েছে সেখানে মৃত্যুর সংখ্যা কেউ কেউ 10,000 বলছে, সীমা ছাড়িয়ে কেউ কেউ 24,000 পর্যন্ত বলছে, আরও বাড়িয়ে কেউ বলছে 30,000। আমি তো বলছি বলে দাও পুরো দেশের মানুষই মরে গেছে, দেশে কেউ নেই, তাতেও বড় কিছু হতো না। ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে ইউরোপীয়, আমেরিকান ও ভারতীয় গদি মিডিয়া আর ভারতের এক বিশেষ গোষ্ঠীর তথাকথিত ইনফ্লুয়েন্সাররা নগ্ন হয়ে ময়দানে নেমে পড়েছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে ইরান যে সংখ্যা দিয়েছে তা হল 3,117 জন। তারা বলেছে বিক্ষোভে 3,117 জন নিহত হয়েছে, আর এই 3,117 জনের মধ্যে আমাদের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত। ওদিকে ইন্দোনেশিয়া 2023 সালে ইরানের একটি ট্যাঙ্কার জব্দ করেছিল। এখন 2026 সালে তারা সেই ইরানি ট্যাঙ্কার নিলামে তুলতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার নামে মাত্র মুসলিম দেশ, কিন্তু মুসলিম দেশগুলোর সঙ্গে তাদের বিশেষ কোনো সম্পর্ক নেই। এটাও বলা জরুরি, ইরানের ওই ট্যাঙ্কারের বিরুদ্ধে অভিযোগ এটি অবৈধ কার্যকলাপে জড়িত ছিল এবং অবৈধভাবে তেল পাচার করছিল। সেই অভিযোগের ভিত্তিতে ইন্দোনেশিয়ার নৌবাহিনী ট্যাঙ্কারটি জব্দ করেছিল, আর এখন সেটি নিলাম করা হচ্ছে। এদিকে ইরানের পুলিশ এখন মোটরবাইক দিয়ে টহল দেওয়ার চেষ্টা করছে। যদিও বিক্ষোভগুলো এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, তবু কিছু কিছু এলাকায় এখনও মোসাদ নড়াচড়া করছে। চিত্রটা এমন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইরানের পুলিশ সদস্যরা মোটর বাইকে করে টহল বেরিয়েছে, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিড় তাদের উপর হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, তাদের উপর পেট্রোল বোমাও ছোড়া হচ্ছে। বাইকে থাকা পুলিশ সদস্যদের ফেলে দিয়ে তাদের মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। ইরানে এখনও অনেক জায়গায় এমন ভিড় দেখা যাচ্ছে যারা লাগাতার অগ্নিসংযোগ করছে এবং প্রশাসনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখনও আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা করেনি, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ট্রাম্প বলেছে আমরা 25টি B-21 বোম্বার তৈরির অর্ডার দিয়েছি। অর্থাৎ যদি দুর্বল ইরানকে ধ্বংস করতে তোমাদের বর্তমান অস্ত্রই যথেষ্ট না হয় আর নতুন করে আরও বোমা বানাতে হয়, তাহলে বোঝা যাচ্ছে ইরান আসলে দুর্বল নয়। ওদিকে ইরান আরেকটি বড় সাফল্য পেয়েছে। দেশের ভেতরে 40,000 অবৈধ স্টারলিংক স্টেশন বন্ধ করে দিয়েছে। এই স্টারলিংক স্টেশনগুলো খুব বড় ছিল না, যে ছোট ছোট ছাতার মতো ডিশ থাকে যেটা দিয়ে বাড়ির ডিশ টিভি চলে, সে ছাতার থেকেও ছোট, ধরুন আপনার হাতের তালুর চেয়েও একটু বড়। স্টারলিংকের ইন্টারনেট কানেক্ট করার জন্য এই ছোট ছাতাটাকে অ্যাক্টিভ করতে হয়। এর সঙ্গে যে ডিভাইস থাকে, রাউটার বা ওয়াইফাই, ওটা একটু বড় হয়। অবৈধ পথে ইরানের ভেতরে লাখ লাখ স্টারলিংকের এই ছাতাগুলো পাঠানো হয়েছিল। এর মধ্যে 40,000 ছাতা জব্দ করা হয়েছে। আর একটা ছাতা থেকে যেমন আপনার বাড়ির একটি মাত্র ওয়াইফাই দিয়ে 10 থেকে 20টি মোবাইল ফোন কানেক্ট করা যায়, ঠিক তেমনভাবেই এগুলো ব্যবহার করা যেত। তাহলে ভাবুন, 40,000টি স্টারলিংকের স্টেশন বন্ধ করা হয়েছে। আর যদি গড় ধরে নেওয়া হয় যে এক একটা ছাতা থেকে 20 জন করে ফোন কানেক্ট করত, তাহলে ওই 40,000 ডিভাইস দিয়ে কত লক্ষ মানুষ সংযুক্ত ছিল। একবার ভেবে দেখুন, এটা ইরানের জন্য এক বিশাল সাফল্য। আর এতে স্টারলিংকের অহংকার ভেঙে গেছে। এলন মাস্কের অহংকারও চূর্ণ হয়ে গেছে। তার ধারণা ছিল তার স্যাটেলাইটকে কেউ ব্লক করতে পারবে না, কিন্তু গোটা দুনিয়ায় ইরানই প্রথম দেশ যে এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটকে ব্লক করে দেখিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।